নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কার্যত এবার ক্রমশই চিন্তা বাড়ছে সীমান্ত সুরক্ষা নিয়ে। এবার যে খবর আমরা পাচ্ছি যে এই বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে রীতিমতো সীমান্ত সুরক্ষাকে আঁটোসাঁটো করা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে চলছে যুদ্ধকালীন তৎপরতা। এবং তারই মধ্যে যে খবর আমরা পাচ্ছি যে সীমান্ত এক প্রকার বলা যায় যে সীমা সুরক্ষা বল অর্থাৎ ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি এবার সীমান্ত নিরাপত্তা পরিদর্শনে যাচ্ছেন। কার্যত আজ ত্রিপুরায় আসতে পারেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং রাজ্যের সীমান্ত ঘুরে দেখার পাশাপাশি এবার আধিকারিকদের সঙ্গেও নাকি কথা বলবেন তিনি। খোলা রয়েছে ইমিগ্রেশন, তবে সূত্রের খবর যাত্রী পারাপার অনেকটাই কম। জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যে সীমান্ত সুরক্ষাকে আঁটোসাঁটো করতে এবার বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি এবার ত্রিপুরা আসছেন। আমরা আগেও দেখেছিলাম তিনি কলকাতায় পৌঁছেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, বেশ নির্দেশনা তিনি দিয়েছেন। তারই মধ্যে আজ দেখা যাচ্ছে যে রাজ্যে আসছেন তিনি। কি খবর পাচ্ছ? দেখো শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে গত সোমবার যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করলেন, বাংলাদেশ ছাড়লেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই যখন বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি, তখন রাজ্যের মাফ করবে গোটা দেশের বিএসএফ এর যিনি ডিজি বা মহানির্দেশক তিনি কিন্তু কলকাতায় পৌঁছে গেলেন এবং কলকাতাতে যাওয়ার পর তিনি বিএসএফ এর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছেন তাদের সাথে কথা বললেন, আলাপ আলোচনা করলেন। এবং গতকাল মঙ্গলবার আমরা যে আপডেট পাচ্ছি তাতে করে গতকাল তিনি পশ্চিমবঙ্গের বেশ কিছু সীমান্ত যে এলাকা রয়েছে সেগুলিকে পরিদর্শন করেন এবং বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন, যার মধ্যে কোথায় কোথায় না, যার মধ্যে তোমার পেট্রাপোল যে বন্দর রয়েছে সেই পেট্রাপোল তিনি পরিদর্শন করেছেন এবং তার সাথে তোমার উত্তর চব্বিশ পরগনার, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার রানাঘাটের একটা বিরাট অংশ যেখানে সীমান্ত রয়েছে সেই জায়গায় দল চৌকি, সেখানটা তিনি পরিদর্শন করেছেন এবং আধিকারিকদের সাথে কথা বলেছেন। বিশেষ করে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে যখন উদ্বুদ্ধ পরিস্থিতি, তখন দেশের সীমান্ত কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই সোমবার দিনেই তোমার হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল, কিন্তু তার পাশাপাশি গোটা দেশের যে পরিস্থিতি তার নজর রাখার জন্যই কিন্তু ডিজির এই পশ্চিমবঙ্গ সফর। এবারে মূল যে বক্তব্য হচ্ছে ত্রিপুরার একটা বিরাট অংশ, তিনটে দিকেই বাংলাদেশ দিয়ে সীমান্ত রয়েছে, আর এই ত্রিপুরাতে আজকে আসতে চলেছেন ডিজি, যে খবর সূত্রের, এবং তিনি আজকে যেরকম রাজ্যের যে সীমান্ত রয়েছে তা পরিদর্শন করবেন এবং তার সাথে রাজ্যের যে আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, কি পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে তিনি খোঁজ খবর নেবেন এবং জানবেন বলেই খবর রয়েছে। এবারে তার সাথে আরো যে ইনফরমেশন গুলো উঠে আসছে তা হচ্ছে ইমিগ্রেশন। এই মুহূর্তে ইমিগ্রেশন খোলা রয়েছে, কিন্তু সেখান দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা খুবই কম, যে তথ্য উঠে আসছে। তার সাথে গোটা যে সীমান্ত রয়েছে, দেখো এই যে ভারত বাংলাদেশ যে বর্ডার, প্রায় 4096 কিলোমিটার যে বর্ডার রয়েছে, এই 4096 কিলোমিটার বর্ডারকে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। একই সাথে তোমার জারি করা হয়েছে কড়া সতর্ক বার্তা, কোথাও কোনোভাবে যাতে অনুপ্রবেশ না হয় সেদিকটাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে খেয়াল রাখা হচ্ছে। তার জন্যই রাজ্যের এই সফর ডিজির। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং তার বিবৃতি অনুসারে আমরা জানতে পারছি যে তিনি কথা বলেছেন সমস্ত আধিকারিকদের সাথে এবং ত্রিপুরা সম্পর্কে তিনি অবগত থাকছেন, ত্রিপুরাকে তিনি দেখে রাখছেন, বিশেষ করে যাতে কোথাও কোনোভাবে অনুপ্রবেশ না ঘটতে পারে সেটা মানিক সাহা দেখছেন, এমনটাই তিনি জানিয়েছেন দিল্লিকে। অন্যদিকে দিল্লিতেও কিন্তু ইতিমধ্যেই চলছে একের পর এক বৈঠক, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে সমস্ত কিছু আপডেট দেওয়া হচ্ছে, কোথায় কি পরিস্থিতি রয়েছে। বিশেষ করে দলজিৎ সিং চৌধুরী তিনি পশ্চিমবঙ্গে যেরকমটা তিনি পরিদর্শন করেছেন সীমান্ত এলাকা, তিনি ত্রিপুরাতে আসছেন এবং সীমান্ত পরিদর্শন করবেন এবং যতদূর খবর তিনি উত্তর পূর্বের যে যে জায়গাতে সীমান্তগুলো রয়েছে, যার মধ্যে তোমার মেঘালয় রয়েছে, যার মধ্যে তোমার অসম রয়েছে, এই যে অঞ্চলগুলো সেগুলোকেও তিনি পরিদর্শন করবেন বলে খবর। অন্যদিকে দেখো মণিপুরের সাথে কিন্তু বাংলাদেশের ডাইরেক্ট কোনো সীমান্ত নেই, যেটা হচ্ছে মণিপুরের সাথে সেটা হচ্ছে অসমের মধ্যে, অর্থাৎ আন্তঃরাজ্য দিয়ে সীমান্তের দিকে প্রবেশ করতে হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে মণিপুরও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট একটা সংবেদনশীল অবস্থায় দাঁড়িয়ে, শুধু মণিপুর নয় উত্তর পূর্বের প্রত্যেকটা রাজ্য এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগে রয়েছে, তার সাথে গোটা ভারত। আর সেই জায়গাতে উত্তর পূর্বকে একেবারে সিকিউর করার জন্যই ডিজি বা বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরীর রাজ্যে আজকে আগমন রয়েছে এবং তিনি বৈঠক করবেন, ঘুরে দেখবেন সমস্ত সীমান্ত। দেখো শতাব্দী, এক্ষেত্রে বলাই বাহুল্য যে এই রাজ্যের যে সীমান্তগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা বিরাট অংশে ফেন্সিং নেই, তাই সেই জায়গাগুলোকে কেন্দ্র করে যাতে কোনোভাবে অবৈধ
অবৈধ অনুপ্রবেশ না ঘটতে পারে, বাংলাদেশের এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো যাতে কোনো গোষ্ঠী যাতে এই মুহূর্তে এপারে না আসতে পারে সেদিকটাকে কড়াকড়ি করতে হবে। তার জন্যই রাজ্যে একের পর এক তৎপরতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সংবাদ মাধ্যম হয়েও যখন যাচ্ছি এই সংক্রান্ত বিষয়ে খবর করতে, সেই জায়গাতেও কিন্তু নির্দিষ্ট জায়গা অবধি যাওয়ার পর তারপরে কিন্তু আমরাও সেক্ষেত্রে প্রবেশের অনুমতি পাচ্ছি না। তার মানে তুমি বুঝতে পারছো যে কতটা কড়াকড়ি এই মুহূর্তে রয়েছে। শুধুমাত্র ইমিগ্রেশনের সামনেটুকুই সকলের জন্য অ্যালাউ রয়েছে, এছাড়া বাদবাকি যে এরিয়াটা রয়েছে, ধরো ফেন্সিং এর যে এরিয়াগুলি রয়েছে সেই ফেন্সিং এর ধারে কাছে পর্যন্ত কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বিএসএফ একেবারে টহলরত অবস্থায় রয়েছে, সর্বক্ষণ পর্যবেক্ষণ চলছে। যেমনটা তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম মণিপুরের কথা, সেখানে কিন্তু ইতিমধ্যে সীমান্ত এলাকাতে কারফিউ রীতিমতো লাগু করা হয়েছে। সীমান্তকে কড়াকড়ি করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবটাই এই মুহূর্তে নিচ্ছে বিএসএফ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বৈঠক করেছেন, আধিকারিকদের সাথে যোগাযোগ রাখছেন। আজ দলজিৎ সিং চৌধুরী তিনিও ঘুরে দেখবেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই তার রাজ্য আগমন বলে খবর। শতাব্দী। একদমই। আর সেক্ষেত্রে যেমনটা আমরা একদিকে খবর পাচ্ছি যে আঁটোসাঁটো নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে, এবং তারই পাশাপাশি অন্যদিকে কিন্তু যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিন যে অনুপ্রবেশ কিন্তু রাজ্যে লাগাতার ঘটছে, তো সেই ক্ষেত্রে এবার কি ভূমিকা গ্রহণ করতে চলেছে বিএসএফ জওয়ানরা, পাশাপাশি সরকারের পক্ষ থেকেও বা এই বিষয়টিকে কিভাবে দেখছে? একেবারে তাই। দেখো, অনুপ্রবেশের ঘটনা যেটা আমি গতকালকেও যদি বলি যে গতকালকেও রাজ্যের বুকে ধর্মনগর থেকে দুজন গ্রেপ্তার হয়েছে। তারা কিভাবে এলো? যখন এই পরিস্থিতি চলছে, যখন একেবারে সমস্ত কিছু বন্ধ রয়েছে, তারপরও কিভাবে তাহলে তারা রাজ্যে প্রবেশ করছে? তাহলে কি আগেই তারা প্রবেশ করেছিল? এর পরে কি প্রবেশ করেছে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। যদি এর পরে প্রবেশ করে থাকে তাহলে কোথাও গিয়ে দুর্বলতা রয়েছে, কোথাও গিয়ে রাজ্যের যে আইন শৃঙ্খলা সেখানের কোথাও একটা সমস্যা রয়েছে, দুর্বলতা থাকছে, যার কারণেই প্রবেশ করছে। আর যদি তারা আগে প্রবেশ করে থাকে তাহলেও কিন্তু এই একই প্রশ্ন প্রযোজ্য রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়েও। এবারে সেই জায়গাতে তোমাকে বলতে পারি যে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা প্রবেশ করছে একটা বিরাট অংশ কিন্তু মধ্যস্থতাকারীকে কাজে লাগিয়ে তারা প্রবেশ করছে। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে ওই মিডল ম্যানকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অনুপ্রবেশ ঘটতেই থাকবে বা চলতেই থাকবে। ইতিমধ্যে দাঁড়িয়ে কড়াকড়ির কথাই যদি বলতে হয় তাহলে এক প্রকার বলা যায় যে সীমান্তকে নজর রাখা হচ্ছে, কিন্তু নজর রেখেই বা কত দূর? যদি সত্যিকারের বা আক্ষরিক অর্থে যদি নজর রাখা হতো প্রত্যেকটা মুহূর্তে, তাহলে কি রাজ্যে এত অনুপ্রবেশ ঘটতে পারতো? গত এক মাসের যদি আমরা রিপোর্ট দেখি বা যদি তথ্য ঘাঁটি, তাহলে কিন্তু গত এক মাসে প্রায় 162 জন বাংলাদেশি প্রবেশ করেছে। তার সাথে আমি কিছুদিন আগেও যে তথ্য দিয়েছি তাতে করে যে রোহিঙ্গার সংখ্যা সেটাও কিন্তু বেড়েছে, প্রায় 30-এর উপরে রোহিঙ্গা প্রবেশ করেছে। তাহলে কিভাবে সম্ভব? যদি সত্যিকার অর্থে যদি কড়াকড়ি থেকে থাকে তাহলে কিভাবে প্রবেশ হচ্ছে এই প্রশ্ন উঠছে। এবং তার সাথে রাজ্যের যে সীমান্ত সুরক্ষা বাহিনী রয়েছে তাদেরকে তাহলে আরো কড়াকড়ি করতে হবে। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের যে সিদ্ধান্ত, তাতে করে যারা যারা এই মুহূর্তে ছুটিতে ছিলেন তাদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যারা যারা ছুটিতে ছিলেন অন্ততপক্ষে 3 দিনের মধ্যে জয়েন করতে হবে প্রত্যেককে কাজে, সে কথাও কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বাড়তি তৎপরতা তো অবশ্যই নেওয়া হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আমরা সীমান্তের আশপাশ গেলেই দেখতে পাচ্ছি। কিন্তু সেই তৎপরতার সঙ্গে প্রবেশ আটকানো কতটা সম্ভব হবে বা বাস্তবে পরিণত হবে তা কিন্তু এক প্রকার প্রশ্ন থাকছে, এবং সেই উত্তর মিলবে তখনই যখন আগামী দিনের পরিস্থিতি বা ডেটা আমাদের কাছে উঠে আসবে যে কত প্রবেশ বা অনুপ্রবেশ ঘটেছে। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে দলজিৎ সিং চৌধুরী তিনি ইতিমধ্যে রাজ্যে আসতে চলেছেন এবং তিনি পরিদর্শন করবেন রাজ্যের যে সীমান্তগুলো রয়েছে, যার মধ্যে যদি তোমাকে বলি যে সোনামুড়া, বক্সনগর, এই যে এরিয়াটা যদি আমরা যাই সেখানে কিন্তু একটা বিরাট অংশে ফেন্সিং নেই। আদৌ কি তাহলে রাজ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন বিষয়টি? যদি জেনে থাকেন তাহলে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আর যদি না করে থাকেন তাহলে কবে করবেন? অন্যদিকে যদি আমি বামুটিয়া থেকে শুরু করে যদি আমি মোহনপুরের এই এরিয়াটার দিকে যদি যাই, সেখানেও কিন্তু একই অবস্থা। দেখো, রাত পোহালে পঞ্চায়েত ভোট, একদিকে রাজ্যে যখন গ্রামের ভোট, গ্রামের নির্বাচন, সেক্ষেত্রে যখন একটা বাড়তি তৎপরতা রয়েছে নির্বাচন কমিশনের, রাজ্যের একটা বিরাট অংশের ফোর্স কিন্তু সেই কাজে নিয়োজিত রয়েছেন, ভোট কর্মীরা নিয়োজিত রয়েছেন। তারই মধ্যে বাংলাদেশের এই উদ্বুদ্ধ পরিস্থিতি, তাতে করে সিচুয়েশন কতটা হ্যান্ডেল করতে পারবে এই মুহূর্তে স্টেট পুলিশ এবং তার সাথে সেন্ট্রাল ফোর্স, সেটাও কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আজকের
দলজিৎ সিং চৌধুরী তার যে রাজ্যে আগমন এবং তার যে পরিদর্শন এবং তার যে বৈঠক, সেই বৈঠকের পর আশা করি আমরা অনেক কিছুই উত্তর জানতে পারবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার স্বরাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ রেখেই চলেছেন প্রত্যেকটা রাজ্য, বিশেষ করে যে যে অংশ বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে সমস্ত অংশ কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ রেখে চলেছেন। সেই খবর কিন্তু ইতিমধ্যে বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি। শতাব্দী, সুপ্রীতি, আরো একটি বিষয় জানতে চাইবো, এখনো কিন্তু সেই বেশ কিছু সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া নেই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি একটা সম্ভাবনা থেকে যায়, যেখানে গতকালও আমরা দেখলাম যে জামাত জঙ্গি সংগঠনকে এবার বেশ কিছু যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরকে এবার ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে তো সেই জায়গাগুলি দিয়ে এবার প্রবেশের সংখ্যাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে, তাহলে কি সেই বিষয়গুলির দিকে এবার নজর দেবে? দেখো, এটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর এই মুহূর্তে দাঁড়িয়ে, যে যারা এই মুহূর্তে বাংলাদেশে জেলবন্দি ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দেখো, আজকে আমরা সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কি না একটা স্টুডেন্ট আন্দোলন, ছাত্র আন্দোলন, কিন্তু এর পেছনে কিন্তু বেশ কিছু যুক্তি কাজ করছে এবং এর পেছনে একটা যে বড়সড় কোনো মদত রয়েছে সেটাই কিন্তু একটা অংশ, বিশেষ করে বুদ্ধিজীবী মহল মনে করছেন এবং দাবি করছেন। আমরা হয়তো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের মুখে নাই বা বললাম, কিন্তু একটা বিরাট অংশ দাবি করছে যে এর পেছনে একটা মদত রয়েছে এবং তাতে কে বা কারা কাজ করছে সেটা আশা করি সকলের কাছে পরিষ্কার। কিন্তু সেই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ভারতে প্রবেশ করার একটা টার্গেট রাখছে। উত্তর পূর্বে যে বৈরী সংগঠনগুলো রয়েছে সেই বৈরী সংগঠনগুলোর সাথে বাংলাদেশের যে সংগঠন, জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সাথে তাহলে একটা কোথাও গিয়ে যোগাযোগ তারা আবারও করতে শুরু করবে। তাহলে এই পরিস্থিতিতে ভারতে যদি ঢুকতে হয় তাহলে সব থেকে সেফ করিডর হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব। বিশেষভাবে যারা এই সময় বৈরী বা জঙ্গি সংগঠন রয়েছে, যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে, যারা এই মুহূর্তে মুক্ত, তারা কিন্তু টার্গেট করবে উত্তর পূর্ব ভারতকেই। আর সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালকেই যেটা তোমাকে বলছিলাম, রাত্রের বেলা যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে মণিপুরের ফেরজাল এবং জিরিবাম এই দুটো গ্রামকে বিশেষ করে টার্গেট করেছে কোনো একটা সংগঠন, এমনটাই আশঙ্কা করেছেন সেখানকার প্রশাসন এবং সেই আশঙ্কার ভিত্তিতেই কিন্তু এক প্রকার বলা যায় যে কারফিউ জারি করে দেওয়া হয়েছে। বিশেষ করে জেলা শাসক পরিদর্শন করেন এই দুটি গ্রাম এবং তারপরে তোমার রাত্রিকালীন কারফিউ এবং জোরদার নিরাপত্তা দেওয়া হচ্ছে। তারই সাথে তোমার বাংলাদেশের এই সঙ্গে যেটা তোমাকে বলছিলাম যে সরাসরি ভাবে কিন্তু কোন রকমের মণিপুরের সাথে কিন্তু কোন রকমের সেক্ষেত্রে বর্ডার নেই, কিন্তু আন্তঃরাজ্যকে তারা ব্যবহার করছে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি, ত্রিপুরার সাথে যেহেতু বাংলাদেশের দূরত্ব সব থেকে কম, এখান থেকে পার হয়ে আসার একটা সম্ভাবনা বেশি থাকে, তাই এক্ষেত্রে তারাও কোথাও গিয়ে একটা সতর্ক রয়েছে যে এই এরিয়াতে অধিক পরিমাণে সতর্ক রয়েছে বিএসএফ। তাই তারা কি করছে, তারা পথে একেবারে প্রত্যেকটা কোনো জায়গাকে হালকাভাবে নেওয়া হচ্ছে না রয়েছে এবং যে যে সীমান্ত একেবারে সুপ্রীতি, তোমাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত বিষয়টা তুলে ধরার জন্য এবং যে আমাদের সাথে থাকার জন্য। তবে এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি যে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি কিন্তু এবার রাজ্যে আসবেন বলে খবর রয়েছে এবং তারই মধ্যে সীমান্ত সুরক্ষা অনেকটাই আঁটোসাঁটো করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতা, কেননা বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির কেন্দ্র করে কিন্তু সীমান্ত সুরক্ষা কিন্তু অনেকটাই প্রশ্নের মুখে, তারই মধ্যে ক্রমশই চ্যালেঞ্জ বাড়ছে এবার বিএসএফ জওয়ানদের মধ্যেও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।